জ্যাকব মিল্টন নামে একজন গবেষক এবং অ্যাক্টিভিস্ট দাবি করেছেন হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সেনাপ্রধান ওয়াকার এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে সব ধরনের অর্থ দিয়ে সহায়তা করেছেন হাদি আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। জ্যাকব মিল্টনের গবেষণায় উঠে এসেছে মির্জা আব্বাস, ওয়াকার এবং সাংবাদিক জুলকার নাইন মিলে হাদিকে প্রাণে শেষ করার মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে। চলুন এই গবেষণাটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। হাদির সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে বর্তমানে যা ঘটছে তাতে বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে, তা হচ্ছে উপদেষ্টা পরিষদ দুই ভাগে ভাগ হয়ে কাজ করছে। এক ভাগ ডক্টর ইউনূসের অনুসারী, আরেক ভাগ জেনারেল ওয়াকার পন্থী। সব মিলিয়ে হাদি নিহত হবার 5টি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। 1. ইউনূস এবং তার অনুসারী উপদেষ্টারা হাদির বিষয়টি আগে থেকেই কিছুই জানত না, কারণ ডক্টর ইউনূস কোনো প্রকার আগাম গোয়েন্দা তথ্য পান না। 2. একটি সূত্র বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অন্য একটি অংশ হাদির হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 3. ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের এই অংশের রাষ্ট্রবিরোধী প্রতিটি ষড়যন্ত্রের সাথে বিএনপি সরাসরি জড়িত। 4. ওয়াকারের সাথে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, আব্বাসের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। 5. হাদিকে প্রাণে শেষ করার সাথে ওয়াকারের নেতৃত্বাধীন অংশের প্রত্যক্ষ জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে প্রথম আলো, ডেইলি স্টার ও আল জাজিরার গতরখাটা সাংবাদিক সহ আরও কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সাংবাদিকদের ব্যবহার করা হয়েছে। ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে ভারত ও সেনাবাহিনীর একটি অংশের সরাসরি জড়িত থাকার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ওয়াকারের নেতৃত্বাধীন অংশ প্রচণ্ডভাবে জন অসন্তোষ সহ জনরোষের মুখোমুখি হয়। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি হতাশা কাটিয়ে প্রশাসনের উপর পুনঃ নিয়ন্ত্রণের জন্য মরিয়া হয়ে ওঠে। তারা রয়ের সহায়তায় ডিজিএফআই, এনএসআই এবং এএসইউ, সিআইডি ও এসবি এর কিছু কর্মকর্তার প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নিখুঁত পরিকল্পনা গ্রহণ করে। ওয়াকারের অংশটি ছাত্র জনতার বিপ্লবী অংশটির উপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেয়, কারণ তারাই দেশের অস্তিত্বের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর এবং ইউনূসের সমর্থন আছে তাদের প্রতি। এছাড়াও অনেক সুযোগ সুবিধা ও লোভ, এমনকি ভয় দেখিয়েও ডক্টর ইউনূসকে ভারত ও ওয়াকারের অংশের সাথে মেলানো যায়নি। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি এনসিপি নেতাদেরকে পাশ কাটিয়ে টার্গেট করেছিল ভিপি নূরকে। যেহেতু ডিপ্লোম্যাটিক মিশনের কাছে ভিপি নূরের গ্রহণযোগ্যতা এখন খুব একটা নেই, সুতরাং ভিপি নূরকে একটা চরম ধোলাই দিলে, এমনকি নূর যদি মারাও যায়, সেটা থেকেও এনসিপি সহ ছাত্র জনতার বিপ্লবী অংশটি ভয় পাবে এবং ডক্টর ইউনূসও দুর্বল হয়ে পড়বে। রয়ের পরিকল্পনা মাফিক দেশের সকল গোয়েন্দা সংস্থাগুলো হাসিনা নিয়োজিত ভারতপন্থী অফিসারদের সমন্বয়ে একটি টিম ভিপি নূরের ওপর হামলা চালায়। নূর গুরুতর জখম নিয়েও কোনো রকম বেঁচে গেলেও ওয়াকারের নেতৃত্বাধীন অংশটির উদ্দেশ্য সফল হয়। এনসিপি ও ছাত্র জনতার বিপ্লবী অংশটি পুরোপুরি ভীত হয়ে পড়ে। তারা আগের মতো বিপ্লবী বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকে। ওয়াকারের নেতৃত্বাধীন অংশটি মনে করেছিল যে নিয়ন্ত্রণ আবার তাদের হাতে চলে এসেছে, কিন্তু বাদ সেধে বসেছেন ডক্টর ইউনূসের সূক্ষ্ম পরিকল্পনা। তিনি ওয়াকারের নেতৃত্বাধীন অংশটিকে জনগণের সামনে উলঙ্গ করার লক্ষ্যে প্রথমে বিডিআর বিদ্রোহ তদন্ত কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করে দিলেন। দ্বিতীয় ধাপে আইসিটির মাধ্যমে হাসিনার ও কামালের মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করলেন এবং তৃতীয় ধাপে আয়নাঘরের সাথে জড়িত সেনা অফিসারদেরকে মানবতা বিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি নিশ্চিত করেন। ডক্টর ইউনূসের সূক্ষ্ম খেলায় ওয়াকারের নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি একেবারে উলঙ্গ হয়ে দিশেহারা হয়ে পড়ে। তারা পুনরায় ভারত ও রয়ের শরণাপন্ন হয়। এ পর্যায়ে তারা রয়ের নির্দেশে সতর্ক হয়ে যায় এবং ছাত্র জনতার বিপ্লবী অংশের অনেককেই টার্গেট করা থেকে বিরত থাকে, কারণ র বুঝতে পেরেছে ভিপি নূরকে আক্রমণের পর থেকে বাংলাদেশে র ও বাংলাদেশি ভারতপন্থী গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকলাপের উপর পশ্চিমা দেশগুলোর এজেন্সিগুলো কড়া নজর রাখছে। আর তাই প্রশাসনে ওয়াকারের নেতৃত্বাধীন অংশ এমন একজনকে টার্গেট করে যে ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় স্বার্থ রক্ষাকারীদের টিভি টক শোতে ও পাবলিক ফোরামে প্রতিনিয়ত উলঙ্গ করে দেয়। তার কথাবার্তায় মনে হয় যেন সে বাংলাদেশকে নিয়ে ভারতীয় নীলনকশা, রয়ের প্রতিটি অংশই তার নখ দর্পণে, কিন্তু তার সাথে কোনো ডিপ্লোম্যাটিক মিশনেরই কোনো সমন্বয় নেই। আর সেই ব্যক্তিটি আমাদের হাদি। র ওয়াকারের মাধ্যমে ভারতপন্থী বাংলাদেশি
কামলা মিডিয়াগুলোকে পরামর্শ দেয় উস্কানির মাধ্যমে হাদিকে শেষ করার ক্ষেত্র তৈরির। পরবর্তীতে ওয়াকারের নির্দেশনা অনুযায়ী প্রথম আলো, ডেইলি স্টার, সময় টিভি, ৭১ সহ বসুন্ধরার মালিকানাধীন সকল মিডিয়া এবং যমুনা টিভি সহ ভারতপন্থীরা ভারতীয় হাইকমিশনে মিলিত হয়। রয়ের সিনিয়র এক কর্মকর্তা একটি ব্রিফিং উপস্থাপন করেন। ব্রিফিংয়ের পর ছিল প্রশ্ন উত্তর ও আপ্যায়ন পর্ব। আপ্যায়নের মধ্যে ছিল পানীয় ও খানাপিনা, সাথে ছিল মোটা খাম। মিডিয়া কভারেজের বিষয়ে ডিজিএফআই প্রায়শই তাদের বেতনভুক্ত কামলা যেমন মনির হায়দার, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, সাইফুর সাগর, শাহেদ আলম এগুলো সহ হাসিনাদের ব্যবহার করে ঠিক তেমনি নামকাওয়াস্তে আল জাজিরার ট্যাগধারী জুলকারনাইন সায়ের খান নামক এক কামলাকেও তারা ব্যবহার করে। হাদি র বিষয়ে ভারতপন্থীদের হয়ে আল জাজিরার ট্যাগ সর্বস্ব গতরখাটা জুলকারনাইন সায়ের খান ও তার পাণ্ডিত্য ঝরার সুযোগ নিয়েছে এবং ভারত সেবায়ের নামে ২-৪ বার ডলার কামিয়েছে। পাশাপাশি বিএনপির ভারতপন্থীদেরকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হাদিকে শেষ করার পরিকল্পনায় আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিন ও আমির খসরুকেও জড়ানো হয় এবং এই পরিকল্পনাটি ছিল আব্বাসের জন্য যেন মেঘ না চাইতে বৃষ্টির মতো। হাদিকে শেষ করার পরিকল্পনার পরবর্তী ধাপে শেষ করার জন্য আওয়ামী ক্যাডার নির্বাচন করে। ঘাতকদের সাথে ১৫০ কোটি টাকার মিশন শেষ হওয়ার পর ভারতে পার করে দেওয়ার শর্তে দফা-রফা হয়। বিএনপি ক্যাডারদের মধ্যে শিবির বা দেশপ্রেমিক কেউ থাকতে পারে বিধায় পরিকল্পনাকারীরা বিএনপি ক্যাডারদেরকে বিশ্বস্ত মনে করেনি। নির্বাচিত ঘাতক ছিল মেজর সাদেক ও তার স্ত্রীর দ্বারা প্রশিক্ষিত। তাকে নির্দেশ দেওয়া হলো হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে হাদির প্রতিদিনের কর্মসূচি ও সময়সূচি জেনে নিতে। এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ইউনূস এর নেতৃত্বাধীন প্রশাসনের অংশটি এসবের কিছুই জানে না। কিন্তু কেন? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অংশের অধিকাংশরা আখের গোছাতে ব্যস্ত। দেশসেবা ও রক্ষা তাদের কাছে ফোর্স সাবজেক্ট। পাশাপাশি ডক্টর ইউনূসের খুব কাছের লোকগুলো ওয়াকারের ষড়যন্ত্রে নিয়োজিত। সুতরাং ওইসব লোকগুলোর আনুগত্য ইউনূসের চেয়ে ওয়াকারের প্রতি অনেকাংশেই বেশি। প্রস্তুতি সম্পন্ন দফা-রফা মোতাবেক ঘাতককে ১৫০ কোটি টাকা দেওয়া হলো। সূত্রটির দাবি পুরো টাকাটাই আব্বাসের দেওয়া এবং যথাসময়ে হাদিকে শুট করা হলো। রয়ের দেশি গোয়েন্দা সংস্থা ভারতপন্থীরা ঘাতকের ব্যাপারে দুটো সিদ্ধান্ত নিয়েছিল। ভারতের সম্মতি থাকলে খুনিকে সীমান্ত পার করে দেওয়া, নতুবা ইলিয়াস আলীর পন্থায় তাকে গায়েব করে দেয়া। যেহেতু ঘাতককে বাঁচিয়ে রাখা পরিকল্পনাকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুট করার পর হাদিকে হাসপাতালে নেওয়ার পর সাথে সাথেই ডাক্তাররা বুঝতে পারে যে হাদিকে টেকানো যাবে না। ডক্টর ইউনূস শেষ চেষ্টা করলেন লোক দেখানোভাবে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, কিন্তু হাদিকে টেকানো গেল না। দেশপ্রেমিক ছাত্র জনতার বিপ্লবী অংশ যারা মনে করে যে ওয়াকারের নেতৃত্বাধীন ভারতপন্থী প্রশাসনের অংশ ও বিএনপির জন্য ২৪-এর বিপ্লব হাতছাড়া হয়েছে, তারা হাদি হত্যাকাণ্ডটিকে সামনে রেখে বিপ্লবকে পুনর্জীবন করার লক্ষ্যে এগোচ্ছে। এনসিপি ও জামায়াত সহ সকল রাজনৈতিক দলগুলো যদি ডক্টর ইউনূসকে সামনে রেখে ২৪-এর বিপ্লবকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়, তবেই হাদি হত্যা সহ সকল হত্যাকাণ্ডের বিচার সম্ভব। অন্যথায় বিচার তো দূরের কথা, দেশের অস্তিত্বটুকুও থাকবে না। সূত্রটির দাবি এভাবেই ওয়াকার ভারতের প্রেসক্রিপশনে জুলাইকে আস্তে আস্তে মুছে দিবে। এমন একটি সময় আসবে যখন জুলাইয়ের নাম নিতেই মানুষ ভয় পাবে। সুপ্রিয় দর্শক, আপনি কি সূত্রটির সাথে একমত? আসলেই কি হাদি হত্যাকাণ্ডে ওয়াকার এবং বিএনপির হাত রয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।